Hello everyone, welcome to the Career Focus. আচ্ছা, তোমরা কি জানো তোমরা যেখানে বসবাস করছো সেই জায়গাতে আজ থেকে 25 লক্ষ বছর আগে কেমন ছিল? ওখানে কারা বাস করত? তারা কিভাবে ছিল? তারা কি খেত? কিভাবে চলাফেরা করত? কেমন ছিল? জানো কি তোমরা? এটা জানা জরুরি আছে তোমাদের মনে হয়? কি মনে হয় জরুরি আছে? হ্যাঁ, অবশ্যই জরুরি আছে। আর এই জরুরি জিনিস জানাবে একটা সাবজেক্ট, সেটা হচ্ছে কি? ইতিহাস। আমাদের অতীত জানা খুব জরুরি। অতীতের যত রকমের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলোই আমাদের জীবনে চলার জন্য খুবই উপযোগী। সেই কারণে আমাদের ইতিহাস জানা খুবই জরুরি। তো আজকে আমরা চলো জানবো ইতিহাস সম্পর্কে। আমরা যেখানে আছি এই ভারতবর্ষে আজ থেকে 25 লক্ষ বছর আগে কেমন ছিল লোকজন, তারা কিভাবে থাকতো? তোমরা জানো তারা বনে জঙ্গলে থাকতো। তারা যাযাবরের মতো ঘুরে বেড়াতো। তারা পশুর মতন থাকতো। তারা কাঁচা মাংস খেত। সেখান থেকে এখন পর্যন্ত যে জার্নিটা, সেটা আমরা জানবো এই ইতিহাসে। সত্যি একটা দারুণ জার্নি হবে, তাই না? যেন মনে হবে আমরা অতীতে চলে গেছি। আর এক কথা যদি বলতে চাই, আমরা টাইম ট্রাভেল করে নিয়েছি। মজা লাগবে না টাইম ট্রাভেল করতে? আমাদের কাছে কত ক্ষমতা চলে আসবে টাইম ট্রাভেল করা। তাহলে কি তোমরা রেডি টাইম ট্রাভেল করতে? চলো আজকে আমার সাথে টাইম ট্রাভেল স্টার্ট করি। সো লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট ক্লাস অফ আওয়ার হিস্ট্রি। আমরা ফার্স্ট ক্লাসে ইতিহাসের প্রাচীন ইতিহাস সম্পর্কে জানবো। সেই ইতিহাসের সমস্ত পার্টগুলোকে আমরা কিভাবে ভাগ করি সেগুলোকে আমরা জানবো। তার কারণ প্রত্যেকটা জিনিসকে ভাগ করা খুবই জরুরি। তোমরা যদি জীবনে কোনো টার্গেট নাও, সেটাকে কমপ্লিট করার জন্য কিভাবে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করবে, সেজন্য সেটাকেও তোমাদের স্টেপ নেওয়া জরুরি, মানে ভাগ করা জরুরি। কথায় আমরা ইতিহাসটাকে আমরা পড়াশোনা করব, ইতিহাসটাকে নিয়ে আমরা গবেষণা করব, ইতিহাসের পেছনে যাব, সেই কারণে এটাকেও আমরা ভাগ করব। কিন্তু ভাগ কি নরমালি এরকম ভাবে হয়েছে? না, ভাগ হয়েছে একটা পরিবর্তনের সময় অনুযায়ী দেখে। আমরা পরিবর্তনটাকে যদি এই যুগের সঙ্গে রিলেভেন্ট করতে যাই, তাহলে আমরা যদি বুঝবো, আমরা একটা উদাহরণ দিই। আচ্ছা, আমরা ডিজিটাইজেশনের যুগটার কথা আসি। ডিজিটাইজেশন শুরুটা কখন হলো? যখন থেকে টেলিফোন এলো, আমাদের লাইফে মোবাইল এলো। মোবাইলটা আগে কি ছিল? আচ্ছা, মোবাইলের টেলিফোনের যদি আগে কথা বলি, ল্যান্ডলাইন ছিল। ল্যান্ডলাইন থেকে মোবাইল এলো। এই যে একটা চেঞ্জ, ল্যান্ডলাইন থেকে মোবাইল, একটা চেঞ্জ এলো। আমরা ভাগ করতে পারি না ল্যান্ডলাইনের যুগ, মোবাইলের যুগ। পরিবর্তন হচ্ছে এই জায়গাতে। মোবাইলটা ছিল আগে কলিং, এসএমএস এরকম করার জন্য। তারপরে মোবাইল থেকে যখন স্মার্টফোন এলো, তারপর ইন্টারনেট এলো। আমরা এই যুগটাকে ভাগ করতে পারি যে আগে শুধুমাত্র কিপ্যাডের মোবাইল ছিল, টাচ মোবাইল এলো, অ্যান্ড্রয়েড এলো, আর ইন্টারনেট রেভলিউশন এলো। আর এই ইন্টারনেটের মাধ্যমে আমি তোমাদের সাথে কানেক্ট হয়েছি। এই যুগকে আমরা ডিভাইড করতে পারি। ভবিষ্যতে আরো যুগ আসছে। এখন আমরা যেই পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি, আর এই পরিবর্তন খুব 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 র্যাপিডলি হচ্ছে, সেই পরিবর্তন হচ্ছে এআই এর পরিবর্তন। আরো পরিবর্তন ভবিষ্যতে হবে। কিন্তু এই যে এতটা পরিবর্তন এসেছে, আমাদের কি এটা একদিনের নলেজ? না, যত দিন থেকে মানব সভ্যতা সৃষ্টি হয়েছে, তত দিনের নলেজ এখন এক জায়গায় একত্রিত হয়ে আমাদের মধ্যে আছে। সেই নলেজ গুলোকে এক জায়গায় একত্রিত করেছে কে? ইতিহাস। যদি ইতিহাস না থাকতো, সেই নলেজ একত্রিত হয়ে থাকতো না, সেগুলো স্টোর হয়ে থাকতো না। সেই ইতিহাসগুলোকে আগলে রাখা, সেগুলোকে লালন পালন করা আমাদের জরুরি। যদি ইতিহাস হারিয়ে যায়, সমস্ত নলেজ হারিয়ে যাবে। আবার আমরা জিরো থেকে শুরু করব। ইতিহাস এই কারণে জরুরি। চলো আমরা ইতিহাসে ঢুকি। এইখানে থাম্বনেলে আমাদের লেখা আছে এটা একটা সিন্ধু সভ্যতার পার্ট 1। কিন্তু হ্যাঁ, আমরা সিন্ধু সভ্যতা পড়বো,
কিন্তু তার আগে আমরা ইতিহাসকে ডিভিশন করব। ইতিহাসের আমরা যে ডিভিশন যেটা করছি সেটা আমরা দেখো, ইতিহাসকে আমরা 3 ভাগে ভাগ করি। সেই 3 ভাগের ভাগ হচ্ছে একটা প্রাক ঐতিহাসিক যুগ, প্রাক ঐতিহাসিক যুগ, যুগটা লেখা হয়নি, তোমরা লিখে নিতে পারো, আমি লিখিনি, মুখে বলছি, প্রাক ঐতিহাসিক যুগ। একটা হচ্ছে আদ্য ঐতিহাসিক যুগ আর একটা, আর থার্ড নম্বরটা হচ্ছে ঐতিহাসিক যুগ। এই যে 3টে যুগ আছে, দেখো তোমরা 3টে যুগ ঠিকঠাক দেখতে পাচ্ছ, আমি এদিক ওদিক করে সরছি যাতে তোমরা দেখতে পাও, তোমাদের জন্য দেখতে কোনো অসুবিধা না হয়। ওকে, দেখো প্রাক ঐতিহাসিক, এটা ইংরেজিতে কি বলা হয়, ইংরেজিতে জানা আমাদের জরুরি আছে, বিকজ তোমাদের পরীক্ষাগুলো বাংলা থাকে কিন্তু ইংরেজিতেও থাকে। কোনো কোনো টার্ম বাংলাতে যদি তোমরা না বুঝতে পারো তাহলে ইংরেজিতে বুঝতে পারবে। আমরা প্রাক ঐতিহাসিক যুগকে ইংরেজিতে বলে থাকি, আচ্ছা কালারটা চেঞ্জ করে নিই, এটাকে আমরা বলে থাকি প্রি হিস্টোরিক যুগ, প্রি হিস্টোরিক। এটাকে আমরা বলে থাকি প্রোটো হিস্টোরিক। আচ্ছা এটাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা বলে থাকি হিস্টোরিক। এই যে আমরা 3টে যুগ, এই যে আমরা 3টে যুগ কিভাবে ভাগ করলাম, আমরা তো মোবাইলের রেভলিউশন, ডিজিটাইজেশনের কথাটা, ভাগটা আমরা খুব ভালো রকম ভাবে জানলাম, কিন্তু এটাকে আমরা কিভাবে ভাগ করেছি, এটাকে ভাগ করা হয়েছে একটা পরিবর্তনের মাধ্যমে। কি পরিবর্তন, আমরা ইতিহাসকে জানার জন্য কিভাবে জেনেছি বলতো, নর্মালি জেনেছি যদি পাওয়া যায় ওই যুগের কোনো সাহিত্য বা ওই যুগে লেখা কারো বই যেগুলো ওই যুগের ইতিহাসকে বলে, বা ওই যুগে ব্যবহার করা জিনিসগুলো, যেমন আমি রাজা মহারাজাদের কথা যদি বলি, ওনারা যেসব রাজমহলে থাকতেন, যেসব অস্ত্র ব্যবহার করতেন, কিভাবে কোনো কোনো যত জিনিসগুলো ব্যবহার করতেন, সেগুলো দিয়ে আমরা জানতে পারি ওনাদের ইতিহাস, কেমন ভাবে থাকতেন, খেতেন, কিভাবে যুদ্ধ করতেন, কিভাবে কি হতো না হতো সবকিছু জানা যায়। বা যদি ওনারা কোনো বই লিখে থাকেন, সেই বই থেকে আমরা ওই যুগের অবস্থা সম্পর্কে জানতে পারি। তাহলে আমরা জানলাম দুটো জিনিস থেকে ভালো রকম ভাবে জানা যায়, একটা হচ্ছে ইতিহাসের উপাদান, এইসব উপাদানগুলো বলা হয় প্রত্নতাত্ত্বিক উপাদান, যেগুলো জিনিসপত্র যারা ব্যবহার করেছিল, আর একটা হচ্ছে লিখিত উপাদান, যেগুলোকে সাহিত্য বলি আমরা। দেখো সমস্ত যুগে এই লিখিত উপাদান পাওয়া যায় না, প্রত্নতাত্ত্বিক উপাদান সব যুগে পাওয়া যায়। তাহলে আমরা যেই যুগে লিখিত উপাদান পাই সেই যুগটা কি জানো তো, সেই যুগটা হচ্ছে ঐতিহাসিক যুগ। এই যুগে আমাদের লিখিত উপাদান অনেক পেয়েছি আমরা, এই যুগে আমরা লিখিত উপাদান অনেক পেয়েছি। তো এই যুগটাতে তাহলে আমরা বলবো যে লিখিত উপাদান, লিখিত উপাদান প্লাস অলিখিত উপাদান, এই অলিখিত উপাদানকে আমরা বলবো প্রত্নতাত্ত্বিক উপাদান। তাহলে যেই যুগে আমরা লিখিত উপাদান আর অলিখিত উপাদান সবই পেয়েছি সেটা হচ্ছে হিস্টোরিক যুগ। কিন্তু এই যে দুটো যুগ আছে, এই দুটো যুগের ভিতরে একটাতে আমরা লিখিত উপাদান পেয়েছি, প্রত্নতাত্ত্বিক উপাদান সব কটাতেই পাওয়া যাবে। দেখো তাহলে এখানে আমরা লিখে দিতে পারি যে আমরা প্রত্নতাত্ত্বিক উপাদান এখানে পেয়েছি, হ্যাঁ আমরা অবশ্যই প্রত্নতাত্ত্বিক উপাদান এখানে পেয়েছি, যেখানে আমরা প্রত্নতাত্ত্বিক উপাদান পেয়েছি, এখানে আমরা লিখিত উপাদান পেয়েছি না, এখানে আমরা লিখিত উপাদান পাইনি, লিখিত উপাদান পাইনি। এখানে আমরা প্রত্নতাত্ত্বিক উপাদান পেয়েছি, হ্যাঁ এখানে আমরা প্রত্নতাত্ত্বিক উপাদান পেয়েছি, কিন্তু এখানে লিখিত উপাদান পেয়েছি, হ্যাঁ এখানেও আমরা লিখিত উপাদান পেয়েছি। কিন্তু পার্থক্য কি, এই প্রাক আদ্য ঐতিহাসিক আর ঐতিহাসিকের মধ্যে পার্থক্য কি, এই যে আদ্য ঐতিহাসিক আর দেখো এই ঐতিহাসিক, এই দুটোর মধ্যে পার্থক্য কি, দুটোতে লিখিত উপাদান পাওয়া গেছে আর প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া গেছে। মাথায় রাখবে আমরা আদ্য ঐতিহাসিকে লিখিত উপাদান পেয়েছি কিন্তু এখনো পর্যন্ত পড়তে পারিনি। তাহলে আমরা জানলাম লিখিত উপাদান যেখানে পাওয়া যায়, পড়াও যায়, সেটা হচ্ছে ঐতিহাসিক। যেখানে লিখিত উপাদান পাওয়া গেছে কিন্তু পড়া যায়নি সেটা হচ্ছে আদ্য ঐতিহাসিক মানে প্রোটো হিস্টোরিক। আর যেখানে লিখিত উপাদান পাওয়াই যায় না সেটা হচ্ছে কি প্রাক ঐতিহাসিক, প্রাক ঐতিহাসিক।
ক্লিয়ার হলো তোমাদের মধ্যে তিনটে ডিভিশন আমরা কিরকম ভাবে পেয়েছি? মেন কথা, লিখিত উপাদানের অ্যাভেলেবিলিটির ওপরে আমরা এই তিনটে যুগকে ভাগ করা হয়েছে। শুধুমাত্র লিখিত উপাদানের অ্যাভেলেবিলিটি না, আমরা এখানে একটা রকমের যে বৈশিষ্ট্য বললাম, আরো অনেক বৈশিষ্ট্য আছে, কিন্তু এইটাই হচ্ছে একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য যেটা তোমাদের জন্য বেশি যারা জরুরি। এখানে আমরা যদি উদাহরণ দিই একটা সভ্যতার যেখানে লিখিত উপাদান পাওয়া গেছে কিন্তু পড়া যায়নি, সেটা কোন সভ্যতা বলতো? সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতায় লিখিত উপাদান অনেক কিছুই পাওয়া গেছে, কিন্তু কিন্তু এখনো পর্যন্ত সেটা পড়া সম্ভব হয়নি, সেটার পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। তাহলে কোনোদিন যদি পাঠোদ্ধার হয়, তাহলে আমরা ওই যুগের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। হ্যাঁ, সে তো অবশ্যই, আমরা অনেক অনেক মানে অনেক কিছুই জানতে পারবো। এখন সময়ই বলবে কে পাঠোদ্ধার করবে, দেখা যাক। তো আমাদের পরীক্ষার পার্সপেক্টিভের জন্য এতটাই পড়া জরুরি। তিন ভাগে ভাগ করা হয়, প্রি হিস্টোরিক, প্রোটো হিস্টোরিক অ্যান্ড হিস্টোরিক। যদি পরীক্ষাতে কোশ্চেন আসে যে সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা, প্রি হিস্টোরিক না প্রোটো হিস্টোরিক না হিস্টোরিক, কোন যুগের? হিস্টোরিক। না প্রোটো হিস্টোরিক না প্রি হিস্টোরিক? এটাই হচ্ছে কি প্রোটো হিস্টোরিক, মানে আদ্য ঐতিহাসিক। ক্লিয়ার? এই যুগের কি লিখিত উপাদান পাওয়া গেছে কিন্তু পড়া গিয়েছে কি? পড়া যায়নি। লিখিত উপাদানগুলি কিসে পাওয়া গেছে সেগুলো আমরা সিন্ধু সভ্যতায় জানবো, কিন্তু বলে রাখি সিল মোহরে পাওয়া গেছে, সেগুলো পাওয়া গেছে সিল মোহরে। চলো আমরা এবার নেক্সট যাচ্ছি। আমরা এবার এইগুলোকে একটু ডিটেলস ডিসকাস করব। ডিটেলস ডিসকাসের মাধ্যমে আমরা প্রাক ঐতিহাসিক যুগটাকে জানবো। প্রাক ঐতিহাসিক যুগটাকে আমরা আবার কিছুটা ভাগে ভাগ করেছি। সেই যুগে মানুষ কি ধরনের জিনিস ব্যবহার করতো সেগুলোই তো আমরা পেয়েছি। সরি, মেনলি আমরা দেখেছি সেই যুগে মানুষ পাথর ব্যবহার করত। পাথরগুলো দিয়ে শিকার করা বলো, পাথরগুলো দিয়ে যত রকমের জিনিস যা করার, মেনলি শিকার করার জন্য হাতিয়ার বানানো, সেগুলো ওনারা করেছিলেন ওই যুগের মানুষরা। তো সেই পাথরের হাতিয়ারগুলোর ধরন অনুযায়ী এবার ভাগ করা হয়। কোনো সময় যে একটা মোটা পাথর, যে নর্মাল যে পাথরগুলো পেলাম সেই পাথরগুলো দিয়েই হাতিয়ার করেছিল। তারপর পাথরগুলো দেখলো যে পাথরগুলো নিয়ে যখন ওরা হাতিয়ার ইউজ করে দুম করে মারলো কোনো একটা পশুকে, পশু মরলো, কিন্তু একবারে মরলো না, অনেকবারে দুম করে দুম করে দুম করে মেরে 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 মরলো। একটা পাথর যদি হয় নর্মাল পাথর, সেটা ভোঁতা হয়ে আছে, ওটা দিয়ে মারতে তো সময় লাগবে। একদিন হঠাৎ করে একজন দেখলো পাথরটা ভেঙে নিল, ভেঙে নিয়ে দেখলো যে ধারগুলো ছুঁচলো হয়েছে, ধারালো হয়েছে। যখন ধারালো হলো, ওই ধারালো একটা পাথর নিয়ে যখন পশু মারলো তখন তাড়াতাড়ি মারা গেল। ওদের মাথায় বুদ্ধি এলো ধারালো করা উচিত। তখন এবার ধারালো হাতিয়ার শুরু হলো। যে আগে ভোঁতা হাতিয়ার ব্যবহার করতো, তারপরে ধারালো। কিন্তু এই ধারালো হাতিয়ারগুলো যখন ওরা ব্যবহার করা শুরু করলো, ধারালো হাতিয়ারগুলো কি ছিল? বড় হাতিয়ার ছিল, অনেক বড় বড় পাথর, এত বড় বড় পাথর। পাথরগুলোকে একটা যখন ইউজ করতো হাতে ইউজ করতো, কিসে? হাতে। ধারালো পাথরগুলোকে হাতে ইউজ করতো। পরবর্তী যুগে এমন এলো সেই ধারালো পাথরগুলোকে আরো ধারালো করলো, একটা পাথরের সাথে আর একটা পাথর ঘষে 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 ঘষে, এই যে ঘষে ঘষে ইউজ করলো, করে আবার কি করলো, একটা গাছের ডাল নিল, গাছের ডালের আগায় বাঁধলো, ওটাকে বেঁধে এবার এইরকম করে ছুঁড়ে মারলো বা হাতুড়ের মতন করে মারলো। এই যে মানুষের পরিবর্তন হাতিয়ার ব্যবহার করার ধরন অনুযায়ী, সেই ধরনের জন্য এই যুগটাকে আমরা আরো তিনটে ভাগে ভাগ করি। তিনটে ভাগে আমরা এই কারণে বলছি, দেখুন পাথরের ব্যবহার যেটা ছিল সেই যুগটাকে আমরা প্রস্তর যুগ বলা হয়। প্রাক ঐতিহাসিক যুগে শুধুমাত্র পাথর ব্যবহার হয়েছে তা না, পাথরের ব্যবহারও হয়েছে। তার সাথেও যখন এই যুগটা শেষ হচ্ছে, প্রোটো হিস্টোরিকে আসছে, মানে আদ্য ঐতিহাসিকে আসছে, তখন মানুষ অন্য কিছু ব্যবহার করাও শিখছে, পাথর ছাড়া ধাতুরও ব্যবহার, সেটাও আমরা জানবো। তো আমরা জানছি যে এই যে যুগটা ছিল প্রাক ঐতিহাসিক যুগটা মেনলি পাথরের যুগ ছিল, তার জন্য একে প্রস্তর যুগ বলা হয়। এই প্রস্তর যুগ তিন ভাগে ভাগ আছে। প্রাচীন প্রস্তর যুগ, যে যুগে মানুষের হাতিয়ারগুলো ছিল ভোঁতা, লিখে নাও তাহলে, অনেক ভোঁতা হাতিয়ার ছিল, মানে নর্মাল র পাথর নিয়ে নিত, সেই র পাথর দিয়ে ওনারা সবকিছু ইউজ করতো। তাহলে এই যুগের হাতিয়ারগুলো কি ছিল? ভোঁতা পাথরের, ভোঁতা
পাথরের হাতিয়ার। এই যুগে মানুষগুলো কি ছিল? এই যুগে মানুষগুলো পশুদের মতনই থাকতো। এরা বনে জঙ্গলে থাকতো। কোথায় থাকতো? বনে জঙ্গলে। বনে জঙ্গলে এই যুগের মানুষরা বনে জঙ্গলেই থেকেছে। হ্যাঁ। আচ্ছা, এবার কথা হচ্ছে এই যুগের মানুষরা কেমন ধরনের খাবার খেত? এরা কাঁচা মাংস খেত। কি মাংস খেত? কাঁচা মাংস। এই যুগের মানুষগুলো এরা কি সমাজ গঠন করা শিখেছিল? এখন একটা সমাজ আছে। একটা সমাজে সমস্ত মানুষ একটা পরিবারতন্ত্র নিয়ে থাকে। কয়েকটা পরিবার নিয়ে একটা সমাজ হয়। সেটা নিয়ে গ্রাম হয় বা শহর হয়। সেই কয়েকটা গ্রাম নিয়ে পঞ্চায়েত হয় বা কয়েকটা ওয়ার্ড নিয়ে কোনো একটা মিউনিসিপ্যালিটি হয়। এরকম আমাদের সমাজের একটা গঠন আছে। তখন সেই যুগে সমাজ গঠিত হয়নি। তো কেমন ভাবে কি হতো ওদের? পশুদের মতনই হতো। যেমন পশুরা ছিল, পশুরা যার সাথে তার সাথে বিয়ে করে নেয়। তখনও সেখানে তেমনই হতো। যে যার সাথে বিয়ে করে নিত। আরে বিয়েই হতো না। কথাটা হচ্ছে কি সমাজই গঠন হয়নি, বিয়ে কিরকম প্রথা না প্রথা তখনই জানেনি ইতিহাস অনুযায়ী। কি অনুযায়ী? ইতিহাস অনুযায়ী। এটার ভাবনা কিন্তু অন্য দিক দিয়ে আরেক রকম ভাবনা আছে। অন্যর ভাবনা যদি বলতে যাই তাহলে হবে। এটা নিয়েও সঠিক তো কেউ কল্পনা করতে পারে না। আমরা তো কল্পনা করে ইতিহাস বলছি। কল্পনা করে ইতিহাস বলছি। ওই যুগের ব্যবহৃত জিনিসগুলোকে কেমন কি ছিল না ছিল সেইগুলো দিয়ে একটা আইডিয়া করেছি করে এরকম হতে পারে। সেরকমের ইতিহাস আমরা বলছি। অ্যাজাম্পশন বলছি আমরা। কারেক্টলি বলতে পারছি না বিকজ এই যুগে কোনো লিখিত উপাদান পাওয়া যায় না। উই কান্ট সে কারেক্টলি। উই কান্ট সে কারেক্টলি প্রাচীন প্রস্তর যুগে কেমন ছিল। কিন্তু এই প্রস্তর যুগে কাঁচা মাংস তো এরা খেত। সমাজ ব্যবস্থা ছিল না। সমাজ ব্যবস্থা একদম ছিল না। শেষ পর্যন্ত এই যুগের শেষ হতে হতে প্রাচীন প্রস্তর যুগের শেষ হতে হতে এরা একটা জিনিসের ব্যবহার করা শিখে যায়। সেই ব্যবহারটা মানে এই যুগের একদম শেষের দিকে এটা হচ্ছে আগুনের ব্যবহার। অনেক বইয়ে লেখা আছে তোমরা দেখবে যে আগুনের ব্যবহারটা এর পরের যুগে শুরু হয়েছে। কিন্তু এক্স্যাক্টলি বলতে গেলে এই যুগের শেষের দিকে আগুনের ব্যবহারটা শুরু হয়েছে। তাহলে আগুনের ব্যবহার কোথায় হয়েছে? প্রাচীন প্রস্তর যুগে। এবার কথা হচ্ছে আমি তো এই যুগের এতটা বৈশিষ্ট্য বললাম কিন্তু এই যুগ সম্পর্কে যে কত সাল বছর আগে ছিল, কত বছর আগে ছিল তা তো আমরা বলিনি। এইটা ছিল প্রায় 25 লক্ষ বছর আগে। 25 লক্ষ বছর। 25 লক্ষ বছর বলতে এটা কি? এটা আরো যদি বলি 25 লক্ষ বিসি। বিসি বলতে বিফোর ক্রাইস্ট, যীশু খ্রিস্টের জন্মের 25 লক্ষ বছর আগে এই যুগটা ছিল। সেই যুগে সেই টাইমে শুরু হয়েছিল কতটা পর্যন্ত চলেছিল? 25 লক্ষ থেকে 10,000 বিসি পর্যন্ত। যীশু খ্রিস্টের জন্মের 10,000 আগে পর্যন্ত চলেছিল। আমরা পিছিয়ে যাচ্ছি। আমি যদি বলি এখন আছি আজ থেকে 20 বছর আগে বা আজ থেকে 25 বছর আগে বন্যা হয়েছিল। একটা পশ্চিমবঙ্গে বড় বন্যা হয়েছিল 2000 সালের বন্যা। যে বন্যাটা আমাদের প্রায় সবার মনে আছে। তাই না? আমার মতন ছেলেদের মনে আছে তখন আমাদের বয়স এই 8-9 বছর ছিল। তো ওই সালের বন্যাটা হয়েছে। 2000 সালের বন্যা। তো আমি যদি বলি 2000 সাল থেকে 2000 মানে 25 বছর আগে থেকে 15 বছর পর্যন্ত, তার মানে 10 বছরের কথা বললাম। 25 বছর আগে থেকে 15 বছর আগে পর্যন্ত। তাহলে আমি কত বছর আগে বলছি? আমরা পিছিয়ে যাচ্ছি। আমরা পিছিয়ে গিয়ে বলছি যে 25 বছর আগে থেকে 15 বছর আগে পর্যন্ত। 25 বছর আগে থেকে 15 বছর আগে পর্যন্ত। যদি 25 বছরের কথা বলি, 25 বছর আগে মানে এখন 2025, 25 বছর আগে মানে 2000 সাল। আর যদি 15 বছর আগের কথা বলি তাহলে 2010 সাল। আমি এই 2000 সাল থেকে 2010 সালের কথা বলছি। সেরকম আমরা পিছিয়ে যতটা কথা বলবো যে 25 লক্ষ বছর থেকে 10,000 বছর আগে পর্যন্তর কথা বলা হচ্ছে। ক্লিয়ার হলো না? হলো না? এখানে আমরা পিছিয়ে বলছি। যত পিছিয়ে বলবো তত টাইমটা বেশি বলবো যে অতটা বেশি অতীতের কথা বলা হয়েছে। নরমালি আমাদের মাথায় থাকে যে আমরা যদি টাইম বলি, আমরা টাইম
সিকোয়েন্সটা বলি, তাহলে যেটা আমরা বলি সেটা কম হয় প্রথমেরটা, তারপরেরটা বেশি হয়। কিন্তু এখানে মাথায় রাখবে যেটা প্রথমে বলছি সেটা বেশি, তখন আমরা অতীতের বলছি। কিসের বলছি আমরা? অতীতের বলছি। অতীত থেকে বর্তমানের দিকে ধীরে ধীরে আসছি। ঠিক আছে? এবার হলো আমরা নেক্সট যুগের কথা বলবো, সেটা হচ্ছে মধ্যপ্রস্তর যুগ। মধ্যপ্রস্তর যুগে, এই যুগে ওনারা পাথরের ব্যবহার খুব ভালো রকম ভাবে করা শেখে। সেই জায়গার অস্ত্রগুলো হয় একটু শার্প অস্ত্র। আমরা হয়তো বলি শার্প, ধারালো ছিল একটুখানি। বাংলায় যদি বলা হয় ধারালো। এই ধারালো অস্ত্রগুলো ছিল, ওনারা এই ধারালো অস্ত্র দিয়ে মাংস এবার কি করলো? আগুনের ব্যবহার তো জেনে নিল, মাংস পুড়িয়ে খাওয়া শিখলো। তাহলে পোড়া মাংস খেতে শিখলো। পোড়া মাংস। আচ্ছা, এই যুগে আর তেমন কোনো কিছু বলছি না। কথা যদি বলতে যাই, আমরা ভারতের কোন কোন জায়গায় এদের বেশি রকমের চিহ্ন পেয়ে থাকি? প্রাচীন প্রত্নতাত্ত্বিকবিদরা অনেক জায়গায় খনন কার্য করেছেন, কিন্তু সবচেয়ে বেশি পাওয়া গেছে কোথায়? সবচেয়ে বেশি পাওয়া গেছে নর্মদা উপত্যকায়। কোথায়? নর্মদা উপত্যকায়। আচ্ছা, তাছাড়া কোথায়? বেলান উপত্যকায়, মানে বেলান ভ্যালি। আর একটা কি আছে? সোয়ান ভ্যালি। এই যে তিনটে জায়গা তোমরা মনে রাখবে, যে নর্মদা উপত্যকা মানে নর্মদার উপত্যকাতে আছে, বেলান ভ্যালিতে আছে, সোয়ান ভ্যালিতে আছে। এই সব জায়গাগুলোতে অনেক অনেক এই যে প্রাক ঐতিহাসিক যুগের চিহ্ন পাওয়া যায়। আর একটা জায়গার আমরা কথা মনে রাখবো, মধ্যপ্রদেশের জায়গা আছে, একটা গুহা আছে। সেই গুহাটা হচ্ছে ভীমবেটকা গুহা। কি গুহা? আচ্ছা, আমি সরে আছি, লিখে নিই, তারপর সরে আছি। ভীমবেটকা গুহা। এই যে ভীমবেটকা গুহাতে ওই যুগের অনেক অস্তিত্ব পাওয়া গেছে। মেনলি এটা কিন্তু খুব বড় একটা আর্কিওলজিক্যাল এভিডেন্স, একটা খুবই বড় আর্কিওলজিক্যাল এভিডেন্স। তার কারণ ভীমবেটকা গুহাতে সেই পুরনো যুগের চিত্র পাওয়া গেছে। সেই যুগের মানুষরা পাথরের ওপর ভীমবেটকা গুহার পাথরের উপর চিত্র বানিয়েছিল। সেই চিত্র থেকে আমরা অনেক কিছু জানতে পারি। ইতিহাসের অনেক জিনিস সেই চিত্র থেকে জানা যায়। আমরা এই কটা জায়গার কথা মনে রাখলাম। আমরা এবার বলি মধ্যপ্রস্তর যুগের কথা। মধ্যপ্রস্তর যুগের কথা তো আমরা বললাম, পোড়া মাংস খাওয়া শিখলো এরা, তারপর সবকিছু হলো। এই জায়গাতে আর একটা জিনিস ওরা ব্যবহার করা জানলো। কি ব্যবহার করা? পশুগুলোকে ওরা আগে মারতো, এখন ওরা পশুগুলোকে পোষ মানানো শিখলো। তাহলে মেন কথা যদি আমরা বলি, পোষ মানানো মানে পশু পালন করা শিখলো। কি করা শিখলো? পশু পালন করা শিখলো। আর পশু পালনের যে এভিডেন্সটা কোথায় পাওয়া গেছে? কোথায় পাওয়া গেছে? রাজস্থানের বাগড়। কোথায়? রাজস্থানের বাগড়। বাগড়, এটা হচ্ছে রাজস্থান। আর মধ্যপ্রদেশের আদমগড়। এই যে এই দুটো জায়গায় কি পাওয়া গেছে? যে পশুপালনের চিহ্ন পাওয়া গেছে। পশুপালন এই যুগে করা শুরু হয়েছিল, মধ্যপ্রস্তর যুগে। কোন যুগে? মধ্যপ্রস্তর যুগে। তাহলে দেখো, ইনাদের তো পাথরের যে হাতিয়ারের তো উন্নতি হচ্ছে ধীরে ধীরে। এদের খাবার দাবারের উন্নতি হচ্ছে। খাবার দাবার আগে উনারা কি করত? আগে যেমন পেত ধরে মারতো, মেরে খেত। এখন কি করা শিখলো? এত কোথায় দৌড়ে দৌড়ে মেরে মেরে বেড়াবো, আগে ধরে ওদেরকে পোষ মানায়, পোষ মানিয়ে পশুপালন করা শিখলো ওরা। যখন পশুপালন করা শিখলো, তখন একটা বড় পরিবর্তন হলো ওনাদের মধ্যে। কি বড় পরিবর্তন? আগে যাযাবরের মতন ঘুরে বেড়াতো, সেই ঘোরাটা একটু কমলো বলতে কি, এখনো ওরা ঘুরে বেড়াতো, কিন্তু কমেছে একটুখানি। এরপরেও স্থায়ী বসবাস ওরা চালু করবে কিভাবে? স্থায়ী বসবাস তখনই চালু হয় মানুষের, যখন নিজের বাসস্থান হয়, নিজের জমি জায়গা হয়। আর জমি জায়গা কখন হবে? যখন ওরা চাষ করবে। হ্যাঁ, ঠিক কথা। এরপরে যে সময়টা হলো, সেই পরের সময়টা হচ্ছে নব্য প্রস্তর যুগ। এই প্রস্তর যুগে একদম আধুনিক প্রস্তর যুগ বলা যেতে পারে, মানে প্রস্তর যুগের ভিতরে আধুনিক। এই আধুনিক প্রস্তর যুগে ইনারা ব্যবহার করা শিখে তো পশুপালন করা শিখে গিয়েছিল। হাতিয়ারগুলো আরো তীক্ষ্ণ হলো, পাথরের হাতিয়ারগুলো একদম সরু সরু হাতিয়ার। এত সরু হাতিয়ার হচ্ছিল যেটা দিয়ে ওরা সূচ বানানো শিখলো, পাথরের সূচ। ভেবেছো? পাথরের সূচও বানানো শিখলো, এতটা
তীক্ষ্ণ হাতিয়ার বানানো শিখলো কোন যুগে? নব্য প্রস্তর যুগে। তাহলে নব্য প্রস্তর যুগে পাথরের হাতিয়ারগুলো অনেক তীক্ষ্ণ ছিল। অনেক বলতে অনেক। এরা তো পশুপালন তো করা আগেই শিখেছে, এবার চাষবাস করা শিখলো। যখনই এরা চাষবাস করা শিখলো, এক জায়গায় বসতি স্থাপন হলো। যখনই এক জায়গায় বসতি স্থাপন হলো, তখন একটা সমাজ গড়ে উঠলো। আর যখনই সমাজ গড়ে উঠলো, তখন ধীরে ধীরে সভ্যতা গড়ে উঠলো। চাষবাস করার জন্য ওদের কোথায় থাকলে বেশি সুবিধা হবে বলো তো? যেখানে জল পাবে, সেই যেই জায়গায় জল পাবে সেটা কোথায়? নদীর ধারে। তাহলে যত রকমের তোমরা সভ্যতা দেখবে সব কোথায়? নদীর ধারে হয়েছে। কেন হয়েছে তোমরা বুঝতে পারলে? নদীর ধারেই কেন সভ্যতাগুলো হয়েছিল? আরে জল যেখানেই থাকবে সেখানে চাষবাস হবে, সেই জলগুলোকে ওরা ইউজ করতে পারবে খাওয়ার জন্য, স্নানের জন্য, সবকিছুর জন্য। আমরা তখন মাটির তলা থেকে জল তুলে নিচ্ছি, আগে নদীর জলই ব্যবহার করা হতো সবকিছুর জন্য। বুঝলে না? বুঝলে না? তাহলে নব্য প্রস্তর যুগের যদি আমরা কিছু লিখি, লেখাটাও লিখতে হবে তাই না? তোমাদের জন্য অবশ্যই লিখতে হবে। তাহলে নব্য প্রস্তর যুগের জন্য আমরা লিখছি মেইন জিনিসটা যেটা হচ্ছে পশুপালন তো হলো, এখানে চাষবাস মানে কৃষি কাজ। হাতিয়ারগুলো আরো তীক্ষ্ণ হলো, এ হলো, সবকিছুই হলো, যা আছে সবই বললাম, ওগুলো তোমরা বুঝতে পারলে। আর এখানে এক্সট্রা লেখার দরকার নাই যে কৃষি কাজ এখানে মেইনলি মেইন জিনিসটা আমরা যেটা দেখতে পেলাম কৃষি কাজ। আচ্ছা, আর একটা জিনিসও বলা ভালো যে আমরা মানুষের জীবনকালীন কি কি জিনিস হলো না হলো সেগুলো তো আমরা কথা বললাম যে তারা কিভাবে থাকতো না থাকতো। কিন্তু মানুষের জীবনে একটা সবচেয়ে বড় সত্য কি জানো? যারা জন্মেছে তারা মরবেই। যারা জন্মেছে তারা মরবেই। সমস্ত জীবই। তো উনাদের মৃত্যুর পরেও যে কি ব্যবস্থাগুলো হয়, যে দাহনের ব্যবস্থা হয় বা বিউরিয়াল হয়, সেই ব্যবস্থাগুলো কি তখন ছিল? কেমন ব্যবস্থা ছিল? আচ্ছা, সেই ব্যবস্থাগুলো যদি দেখা যায় যে মধ্যপ্রস্তর যুগে একটা জিনিস পাওয়া গেছে, সেটাকে বলা হয় মেগালিথ। সেটা বিশেষ করে দক্ষিণ ভারতের দিকে পাওয়া গেছে যে অনেক মৃতদেহকে একটা জায়গায় পুঁতে দেওয়ার একটা প্রচলন ছিল। এই যে এই জিনিসগুলোকে বলা হয় মেগালিথ। আরো যদি বাংলায় বলা হয় তাহলে মৃতদেহের ধ্বংসাবশেষ বা মৃতদেহের স্তূপ বলা হয়। আমরা এখান থেকে জানতে পারি যে উনারা এই যে বিউরিয়ালের প্রথাটা চালু করেছিল। তারপরে ধীরে ধীরে আরো প্রথা চেঞ্জ হয়, আরো সমস্ত রকমের জিনিস আসে না আসে সেগুলো আমরা জানবো ধীরে ধীরে, কেমন রকমের জিনিস ছিল না ছিল। আচ্ছা, এগুলো কি জানা জরুরি ইতিহাসে? অবশ্যই জরুরি, খুব জরুরি। ওকে, চলো এবার আমরা জানলাম নবপ্রস্তর যুগ সম্বন্ধে, কিন্তু আরেকটা যুগও আছে জানো। পাথরকে ওরা ছেড়ে দিয়ে এবার ধাতু ব্যবহার করা শিখলো। আর এই মানুষের প্রথম ধাতু কোনটা? তামা। তো এই যুগে ওরা শুধুমাত্র তামা ব্যবহার করছিল তা না, পাথরও ছিল, তার সঙ্গে তামাও ব্যবহার করা শিখলো। তার জন্য এই যুগটাকে বলা হচ্ছে তাম্র প্রস্তর যুগ। তাম্র প্রস্তর যুগ। আচ্ছা, এই যে প্রস্তর যুগকে ইংরেজিতে কি সব বলা হয় এগুলো আমরা লিখে দিই। প্রস্তর যুগ ইংরেজিতে আমরা বলছি এটাকে স্টোন এজ। কি এজ? স্টোন এজ। কিন্তু এই যে স্টোন এজের ভিতরে প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, এগুলোকে কি বলা হয়? আচ্ছা, স্টোনকে আবার আরেকটা ভাষা আছে, এটা লিথিক বলা হয়। কি বলা হয়? লিথিক। লিথ মানে স্টোন, লিথিক মানে স্টোন, মানে প্রস্তর। তো এই যে যুগটাকে, প্রাচীন প্রস্তর যুগকে, এইটাকে ইংরেজিতে বলা হয় প্যালিওলিথিক যুগ। প্যালিওলিথিক এজ। প্যালিওলিথিক এজ। এটাকে বলা হয় মেসোলিথিক এজ। মধ্যপ্রস্তর যুগকে বলা হয় মেসোলিথিক এজ। নব্যপ্রস্তর যুগকে কি বলা হয়? নিওলিথিক এজ। নিওলিথিক। লিথিক মানে কি বুঝছো? পাথর। আর এই যে তাম্রপ্রস্তর যুগকে বলা হয় এটাকে চ্যালকোলিথিক এজ। চ্যালকোলিথিক এজ। তাহলে আমরা এই সমস্ত রকম যুগের কথাগুলো জানলাম। আচ্ছা দেখো, তোমরা এখানে আমাদের প্রেজেন্টেশনে একটা জিনিস দেখতে পাচ্ছ। দেখো, তোমরা যদি হোয়াটসঅ্যাপ চ্যানেলে কেউ জয়েন করতে চাও, হোয়াটসঅ্যাপ চ্যানেল বলছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও, ডাইরেক্টলি আমাদের সাথে
কন্ট্যাক্টে থাকতে চাও তাহলে তোমরা জয়েন করতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করতে পারো, তোমাদেরকে একটা গ্রুপে জয়েন করে দেওয়া হবে। সেখানে আমরা রীতিমতো সমস্ত আপডেটগুলো প্রোভাইড করে থাকি, কখন ক্লাস হবে সেইগুলো, কেমন রকমের পরীক্ষা হচ্ছে, কেমন কি হচ্ছে না হচ্ছে সেগুলো আমরা প্রোভাইড করে থাকি। অবশ্য আমাদের চ্যানেল নতুন, তাই না? সেই রকম ভাবে নতুন জার্নিতে আমাদের গ্রুপও নতুন স্টার্ট করছি। দেখি আমাদের গ্রুপে প্রথম কে আসছে, প্রথম মেম্বার আমাদের শুরু থেকে জার্নির শুরু থেকে কে আসছে দেখা যাক। চলো তাহলে আমরা এই যে যুগগুলোর ভাগগুলো আমরা শিখলাম, আমরা জানলাম, এই যুগটা আমরা এখানেই এন্ড করি। তার কারণ ভিডিওটা আমাদের যথেষ্ট 30 মিনিটের হয়ে গেছে। আমরা এখানে আজকের ক্লাসটা এন্ড করব। তোমরা কমেন্ট করো যে ইতিহাসের টাইম ট্রাভেলে তোমাদের কেমন লাগলো, কেমন মজা লাগলো, শিখতে মজা লাগবে কি লাগবে না। ইতিহাস শুধুমাত্র মুখস্থ করার একটা সাবজেক্ট নয়, বললাম তো এটা একটা অভিজ্ঞতা। মানুষের অভিজ্ঞতাগুলো এখনো পর্যন্ত আছে, যেগুলো উনারা শিখেছেন সেগুলো আমাদের ভিতরে আছে। যদি উনারা ওই যুগে আগুনের ব্যবহার না করা জানতো তাহলে এতটা চেঞ্জ আসতো না। যদি পশুপালন না করা জানতো চেঞ্জগুলো আসতো না। যদি কৃষিকাজ না করা জানতো তাহলে চেঞ্জ আসতো না। হয়তো আমরা এই যুগে পৌঁছাতে পারতাম না। সো দ্যাট ওয়াজ রিলেভেন্ট। ওটা রিলেভেন্ট আছে, ওটা যদি খুবই গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার সেই যুগে। এখন যেমন এআই এর আবিষ্কার একটা খুবই গুরুত্বপূর্ণ আবিষ্কার, সেই যুগে আগুনের আবিষ্কারও ছিল একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার। সেই যুগে পশুপালন একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার, সেই যুগে কৃষিকাজও একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার। That was very 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 important for our human civilization. চলো আমরা আরো কিছু জানবো ইতিহাস সম্পর্কে। আজকের ক্লাস এখানে, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। বাই বাই এভরিওয়ান। আর কিছু বলার আছে? না, তোমাদেরকে ছেড়ে যেতে ইচ্ছাই করে না, কিন্তু তাও কি, আবার আসবো। যাচ্ছি এই কারণে যাতে আবার ফিরে আসতে পারি।